পাহাড়ি দেশ বাংলার বাইরে। সমুদ্র থেকে ৫,০০০ ফুট উঁচুতে তার অবস্থান। সেখানকার ফুল ফল গাছপালা সবই আলাদা। সেখানে বেগনি নীল সবুজ চোকাকা নকশা কাটা ১ বিঘতের চেয়েও বড় প্রজাপতিরা ফুলে ফুলে উড়ে বেড়াতো। বনের গাছে যেসব পাখি ডাকত, এখানে তাদের কেউ চিনবে না। বড় বড় দাঁড় কাক ঝাউ গাছের ডালে বসে কর্কশ গলায় আ করে ডাকত। কুচকুচে কালো তাদের গায়ের রং, এখানকার পাতি কাকের মতো নয়। রাতে বাড়ির পেছনে ছোট নদীর ওপারে সরল বনে হুতুম প্যাঁচা ডাকত। দিদির পাশে গুটিসুটি হয়ে শুয়ে শুয়ে শুনতাম। ঘুম আসতে চাইত না। লুম্পারিংয়ের পাহাড়িদের বাড়ি থেকে শীত লাগা কুকুরের ডাক বড় করুণ শোনাত। মন খারাপ হয়ে যেত। তাকের উপরে ঘড়ির টিকটিক শব্দ কখনো মনে হতো দূরে সরে মিলিয়ে যাচ্ছে, কখনো বা কানের কাছে এত জোরে শোনাচ্ছে যে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একসময় চমকে দেখি রাত কেটে গেছে, পর্দার ফাঁকে দিনের আলো, মার ঘরে চলাফেরার শব্দ। চুপ করে শুয়ে শুয়ে বাড়িটার জেগে ওঠা অনুভব করতাম। ওদেশে বছর জুড়ে ৬ ঋতু ঘটা করে আসতো। তাদের মধ্যে সবচেয়ে যে মনের ওপর ছাপ দিয়ে যেত সে ছিল শীতকাল। পুজোর পর থেকেই সে জানান দিত। লোকে শীতের কাপড় চোপড় বের করে রোদে দিতে শুরু করত। শীত যত কাছে আসে সবুজ পাতায় হলুদের ছোপ ধরে, কোনোটা লালচে, কোনোটা পাটকিলে, কোনোটা প্রায় মেটে, কোনোটা প্রায় কালো। শিরশির করে উত্তর দিক থেকে শীতের হাওয়া বইতে থাকে। আকাশে এতটুকু মেঘ নেই। উঁচু জায়গায় দাঁড়ালে বহু দূরে দিগন্তের শেষ নীল পাহাড়ের রেখার ওপরে আকাশের গায়ে আঁকা ফিকে রূপলি হিমালয় পাহাড় দেখা যায়, যেন পরীদের দেশের ভেলকির পাহাড়। একটুও সত্যি বলে মনে হয় না। হাওয়া আরও জোরে বইতে থাকে। রাশি রাশি পাতা গাছ থেকে খসে নিচে জমা হয়, তারপর বাতাসে ভর করে ঘুরে ঘুরে উঠতে থাকে, যেন অদৃশ্য ডাইনিরা তাদের ঝেঁটিয়ে নিয়ে চলেছে। আমাদের মালি বিকেলবেলায় শুকনো পাতা জড়ো করে আগুন ধরিয়ে দিত। আমরা আগুন পোয়াতাম। ঘরে এলে গাময় পোড়া পাতার গন্ধ লেগে থাকত। এখন পাখিরা বেশি ডাকে না। বনের মধ্যে পাখিদের অবিরাম কোলাহল থেমে যায়। আমাদের বাড়ির পিপলের ঝোপের বেড়ার মধ্যে ঝিঁঝি পোকারাও চুপ। আমাদের গারো চাকর অমলানন্দ বলতো ঝিঝিরা মোটেই ডাকে না, ডানায় পা ঘষে ওই রকম শব্দ করে। একদিন একটা ঝিঝি ধরে এনে দেখিয়েও ছিল। বিশ্রী কালো মস্ত পোকা। তার পিঠে কাঠি দিয়ে চাপ দিতেই ক্ষীণ একটা ঝি ঝি শব্দ বেরুলো। দেখি সত্যি সত্যি কাঁটাওয়ালা পা দিয়ে ডানা ঘষছে। আমরা রেগে গেলাম। দাও, এক্ষুনি ওকে ছেড়ে দাও, নইলে মরে যাবে। ওরকম শীতকাল আর কোথাও দেখিনি। রাতের হিম জমে পাহাড় মাঠ ভোরবেলায় সাদা হয়ে থাকে। খালের জল জমে কত রকম আকার নেয়। সরল গাছের লম্বা ছুঁচের মতো পাতা ঝরে গাছতলা পিছল হয়ে থাকে, তার ওপর চলা দায়। ন্যাশপাতি গাছের সব পাতা ঝরে। নীল আকাশে ন্যাড়া ডালপালার অপূর্ব নকশা। শীতের শেষে ডালের আগায় ছোট ছোট কেঠো কুঁড়ি দেখা যায়। যেই তাতে এতটুকু বসন্তের হাওয়া লাগে, অমনি সারা ফুলে ফুলে গাছ ছেয়ে যায়। সাদা ফুলের স্তবকে সে কি বাহার! গাছে একটি পাতা নেই, শুধু ফুল। তারপর একদিন সব ফুল ঝরে গিয়ে গুটির মতো খুদে খুদে ফল ধরে, যেমনি শক্ত তেমনি কষা বিস্বাদ। সঙ্গে সঙ্গে কেঠো কুঁড়ি সব খুলে গিয়ে কচি গুটিগুলিকে নতুন পাতার আশ্রয় দেয়। ওই গুটি ক্রমে বড় হতে থাকে, গাঢ় সবুজ থেকে ফিকে সবুজ, তারপর সোনালি আভা লাগে। ভাদ্র মাসের শেষে পাকা ফলটি রসে টুসটুসে হয়ে পাতার মধ্যে ঝুলে থাকে। শীতের ন্যাড়া গাছে যখন ফুল ধরেছিল, উঁচু ডালপালা নাগালের বাইরে ছিল, শরতের পাকা ফলের ভারে আনত সেই ডালটি প্রায় মাটি ছোঁয়ে ছোঁয়ে। গাছ থেকে সদ্য পাড়া ন্যাশপাতির স্বাদ আজও যেন মুখে লেগে আছে। দিনের পর দিন যায়, কোনো দুদিন একরকম নয়। চারিদিকের গাছপাতা ঘাসলতা রোজ চেহারা বদলায়। শীতের নদী শুকিয়ে সরু হয়ে পাথরের মধ্যে দিয়ে কুলকুল করে বয়ে চলে।
সেখানকার আকাশ যে কি ঘন নীল ছিল তার তুলনা নেই। খুদে খুদে জানোয়ারেরা যে যেখানে পারে লুকিয়ে পড়ে। মেঠো ইঁদুররা সারা শীতকাল ঘুমিয়ে কাটায়। সাপের অভাব ছিল না অন্য সময়, শীতকালে তারাও অদৃশ্য। শুধু একদিন পাহাড়ের গায়ে ছোট ফাটলের মধ্যে একটা উজ্জ্বল সবুজ সাপকে লম্বা হয়ে পড়ে থাকতে দেখেছিলাম। স্থির নিশ্চল, বুকের একটুও ধুকপুকুনিও নেই বলে মনে হয়েছিল। বাবার ঘোড়ার সহিস পন্নু বলেছিল, ওটা মরেনি, শীত কাটলে জেগে উঠবে, পুরনো ছাল ফেলে দিয়ে নতুন ছাল পড়বে। সমস্ত পাহাড়টা যেন শীতের শেষের জন্য অপেক্ষা করে থাকত। আমরা ভাই বোনেরা আমাদের নিরাপদ বাড়ির টিনের ছাদের তলায় লেপ মুড়ি দিয়ে পরম নিশ্চিন্তে শীত কাটাতাম। শীতকাল আমাদের ভালো লাগতো। সেই সকালে ঘুম থেকে ওঠা, পর্দার ফাঁক দিয়ে হিম জমা সাদা পৃথিবীর ওপর ভোরের আলোর অদ্ভুত প্রতিফলন দেখা, লেপ থেকে বেরিয়ে জামা মোজা পরে চিমনির ধারে গিয়ে বসা। চিমনির দুপাশের কোল দুটি সবচেয়ে আরামের। হাত পা গরম হয়, মুখে তাপ লাগে না। দাদা আর কল্যাণ সেখানে বসে। চিমনির সামনে বসলে মুখের ওপর সমস্ত আঁচটি লাগে, কান গরম হয়ে ওঠে। কিন্তু ওই জায়গার বড় আকর্ষণ। দিদি, আমি, সরোজ গাদাগাদি করে সেখানে বসি। সেখানে বসে চিমনির কাঁচা কয়লার আগুনে কত বিচিত্র অগ্নিময় দৃশ্য দেখি। কত দুর্গনগর পুড়ে খাক হওয়া, কত বহ্নির ফুল ফোটা, ভাষা দিয়ে সেসব প্রকাশ করা যায় না। ওখানকার জন্তু জানোয়ার পোকামাকড় আমাদের বড় কাছাকাছি বাস করত। বাড়ির সামনে গন্ধলেবু গাছের মাঝখানে প্রকাণ্ড আটকোনা মাকড়সার জাল ঝুলত। কি যত্ন করেই যে বিকট চেহারার মাকড়সারা সেই জাল বুনত, একটুখানি ছিঁড়ে গেলেই তক্ষুনি তাকে মেরামত করত। তারপর লেবু পাতার আড়ালে চুপ করে অপেক্ষা করে থাকত। মাছি, মৌমাছি, সুন্দরী ড্র্যাগন ফ্লাই, ছোট ছোট প্রজাপতি সবাই জালে পড়ত। অমনি এক ঝলকে মাকড়সারা এসে তাদেরকে ধরত। নিমেষের মধ্যে সমস্ত রসটি শুষে নিয়ে খেয়ে নিত। শুকনো শরীরটা তখনও জালে আটকিয়ে বাতাসে দোল খেত। সেদিকে তাকাতে ইচ্ছেই করত না। কিন্তু একদিন সকালে দেখেছিলাম সেই জালে শিশিরের ফোঁটা দুলছে। তাতে সকালের রোদ পড়ে হাজার রং ঠিকরোচ্ছে, যেন হীরের মালাখানি। ঝাউ গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে বাঁধানো ছিল। সেখানে মা শখ করে ভায়োলেট ফুলের চারা পুঁতেছিলেন। মাটি থেকে 4-6 ইঞ্চি বেশি উঁচু নয়। গোল গোল একগোছা পাতার মধ্যে গাঢ় বেগনি ভায়োলেট ফুটত। 5 পাপড়ি অপরূপ ভঙ্গিতে সাজানো, মাঝখানে হলুদ কেশর কোনাকুনি বসেছে। সে ফুলের গন্ধ এ জগতের নয়। ওই ঝাউ গাছের মগডালে বোলতারা মেটে রঙের মস্ত বড় চাক বেঁধেছিল। কাউকে কাউকে হুল ফুটিয়েছিল। একদিন রাতে বাবার অনুমতি নিয়ে বাঁশের আগায় মশাল জেলে পাহাড়িরা বোলতার চাকে আগুন ধরিয়ে দিল। জ্বলতে জ্বলতে চাকটা নিচের মাটিতে পড়ল। অন্ধকারে শত শত বোলতা ডানা ঝলসে পুড়ে মরল। বাকিরা ঝাঁকে ঝাঁকে অন্ধের মতো লড়তে লাগল। দাদা বলতো, রাতে ওরা চোখে দেখতে পায় না। দেখলাম দাদার মুখটা না বড় গম্ভীর। পাহাড়িরা জ্বলন্ত চাকের ওপর হুমড়ি খেয়ে পড়ে। টপাটপ করে ঝলসানো বোলতার ডিম খেতে লাগলো। বোলতাদের সে কি ব্যাকুলতা! বারে বারে চাকের কাছে আসে। ওরা তাদের পাতা শুদ্ধ গাছের ডালের বাড়ি দিয়ে তারপর তাড়ায়। অনেকক্ষণ ধরে মোমে টুপটুপ চাকটা মশালের মতো জ্বলতে লাগলো। ঘাসের ওপর লোকেদের ছায়া দুলছিল। জানলার পর্দা সরিয়ে কাঁচে নাক ঠেকিয়ে আমরা দেখছিলাম। কি নিষ্ঠুর, কি বিভৎস! গা বমি বমি করছিল। চারিদিকেই ঝপাঝপ জন্তু জানোয়াররা মরে যেত। আমাদের পোষা নীল পায়রার চোখ ঠুকরে খেয়ে নিয়েছিল চিলে, তারপর মেরে ফেলল। হলদে হলদে তুলোর গুলির মতো মুরগিছানাদের বেড়ালে ধরে নিয়ে চলে যেত। হঠাৎ বানে ছোট নদী ফুলে ফেঁপে 2 কূল ভাসিয়ে নিল। যখন জল নেমে গেল, পাথরের ফোকরে ফাটলে এখানে ওখানে ছোট ছোট পুকুর তৈরি হতো। তাতে চকচকে খুদে খুদে মাছেরা মনের আনন্দে সাঁতার কেটে বেড়াতে লাগলো।
দুদিন বাদে সে জল শুকিয়ে গেল, জল না পেয়ে মাছরা মরে গেল। বিদ্যুতের ঝলকের মতো যে শরীরগুলো ছুটে বেড়াচ্ছিল তারা নেতিয়ে পড়ে পাহাড়ের গায়ে লেপ্টে রইল। পরদিন দুর্গন্ধে সেখানে টেকা যায় না। দুঃখে আমাদের বুক ফেটে যেত। মানুষরা মরে যায় শুনেছিলাম, কিন্তু কথাটা তেমন গায়ে লাগেনি। একদিন সকালে স্কুলে গিয়ে শুনি সেদিন ক্লাস হবে না, কারণ মাদার জোসেফ স্বর্গে গেছেন। সে আবার কি? এর আগে কখনো কেউ সত্যি স্বর্গে গেছে বলে তো শুনিনি। তবে জ্যাঠামশাইদের লেখা বইতে স্বর্গের বিষয়ে গল্প পড়েছি বটে। স্কুলের বাগান থেকে রাশি রাশি চন্দ্রমল্লিকা ফুল কুড়িয়ে কোল বোঝাই করে নিয়ে ছোট্ট মাদার ফিলোমিনার সঙ্গে দিদি, আমি ও অন্য কয়েকজন মেয়ে গির্জাঘরে গেলাম। নিঃশ্বাস বন্ধ করে দেখলাম পেতল দিয়ে বাঁধানো ঝকঝকে একটা কালো বাক্সে সাদা একটা চাদর গায়ে দিয়ে বুড়ি মাদার জোসেফ ঘুমোচ্ছেন। চারধারে সাদা ফুলের স্তূপ, মাথার কাছে আর পায়ের কাছে লম্বা রূপোর দীপাধারে দুটি করে মোমবাতি জ্বলছে। এত বড় মোমবাতি আগে কখনো দেখিনি। চারিদিকে কিসের সুগন্ধ ভুরভুর করছে। একজন মাদার ধূপদান দোলাচ্ছেন, একজন আমাদের কপালে কাঁচের আধার থেকে জর্দান নদীর পবিত্র জলের ফোঁটা কেটে দিলেন। মাদার জোসেফের পাশে আমরা অন্যদের দেখা দেখি হাতজোর করে হাঁটু গেড়ে বসে পড়লাম। বুকটা কানায় কানায় ভরে গেল। মানুষের মরে যাওয়াটা এত সুন্দর হয় তাই বা কে ভেবেছিল? চেয়ে দেখলাম অনেকের চোখেই জল। তাই দেখে আমাদেরও কান্না পেতে লাগলো। মাদার ফিলোমিনা আমাদের ক্লাসে নিয়ে গিয়ে চোখ মুছে বললেন, শোনো, ওই যাকে দেখলে সে আসলে মাদার জোসেফ নন। ওই মাটির দেহটাকে খসিয়ে ফেলে মাদার জোসেফ পার্গেটারিতে গেছেন। হাজার ভালো হলেও সব মানুষের শরীরে পাপ থাকে। সেই পাপ ঝেড়ে ফেলতে না পারলে কারও স্বর্গে যাবার জো নেই। পার্গেটারিতে পাপ ধোয়া হয়। মাদার জোসেফের আত্মায় যেসব কালো কালো পাপের দাগ পড়েছে, অনুতাপ আর উপাসনা করে পার্গেটারির পবিত্র জলে মাদার স্নান করলেই সব দাগ মুছে যাবে। তখন দুজন উজ্জ্বল দেহের দেবদূত এসে হাতে ধরে জোসেফকে স্বর্গে নিয়ে যাবে। তার দেহরক্ষী গার্ডিয়ান এঞ্জেলও যাবে। যতদিন মাদার জোসেফ বেঁচে ছিলেন সেই তাকে পাপের পথ থেকে বিরত করেছে। এবার সেও ছুটি পাবে। পাপের এত সহজ সমাধানের কথা শুনে আমরা যত না আশ্চর্য হয়েছিলাম, নিশ্চিন্ত হয়েছিলাম তার চেয়েও বেশি। মৃত্যুর সঙ্গে এই প্রথম দেখার স্মৃতি মনের মধ্যে মধুর হয়ে জমা রইল। তবে মৃত্যুর যে ব্যথায় ভরা অন্য দিকও আছে, অল্প দিনের মধ্যে তাও জানতে পারলাম। তখন ১৯১৫ সাল, শীতকাল। মার বড় শখের সবুজ কাঠের লিলি ফুলের টবে হঠাৎ কেমন করে একটা ছোট্ট কুঁড়ি ধরেছে। এই সময় কুঁড়ি ধরবার কথা নয়। এখন লিলি গাছের লম্বা লম্বা পাতাগুলি শুকিয়ে ঝরে যায়। মাটির উপর গাছের কোনো চিহ্ন থাকে না। তার মানে এই নয় যে গাছ মরে গেছে। গাছের প্রাণ মাটির তলায় গোল করে একটি মূলের মধ্যে ঘুমিয়ে আছে। বসন্তের সাড়া পেলেই জেগে উঠবে। মাটি ঠেলে কচি সবুজ পাতা আলো দেখবে। এখন কুঁড়ি ধরা বড় আশ্চর্যের কথা। মাকে খবর দিতে ছুটে গিয়ে দেখি হাতে একটা হলদে খাম ধরে নিয়ে মা এক দৃষ্টে দূর পাহাড়ের ওদিকে চেয়ে আছেন। চোখ না ফিরিয়েই শুধু একবার বললেন, ওরে, তোদের জ্যাঠামশাই মারা গেছেন, মাত্র ৫২ বছরেই চলে গেলেন। মার মুখ দেখে আমাদের বুকের রক্ত হিম। ৫২ তো অনেক বয়স। মা কেন অন্ধের মতো চেয়ে আছেন? চারিদিক দিয়ে মাকে আমরা ছেঁকে ধরলাম। বহুদিন আগে একবার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা, শোকে নয়। মা যদি মনে মনে অন্য কোথাও চলে যান, আমরা সইব কেমন করে? কান্না শুনে মা এ জগতে ফিরে এলেন। বললেন, আমার যখন কেউ ছিল না, দাদাবাবু আমাকে মানুষ করেছিলেন। শুনে শিউরে উঠি। কেউ ছিল না আবার কি কথা? এই যে বড় সাংঘাতিক কথা। আমরা এখানে এতগুলি ভাই বোন, মা বাবা, লোকজন গাদাগাদি করে থাকি, তাই না এত আরাম? কেন, তোমার মা ছিল না? তোমার মা কোথায় গেছিল মা?
আমার 3 বছর বয়সে আমার মা মারা গেছিলেন। তার মুখখানিও মনে পড়ে না রে। শুধু একটু মনে পড়ে একটা বন্ধ দরজা, উপর দিয়ে শিকলতলা, আমাদের নাগালের বাইরে। আমার দিদি লাফিয়ে লাফিয়ে সেটা খুলতে চেষ্টা করছে আর আমাকে বলছে, ওরে খুব করে কাঁদ, ওই ঘরে মা আছে, তুই কাঁদলে ওরা দরজা খুলে দেবে। আমি বড় হয়েছি, আমার কথা কেউ শুনবে না। দিদির তখন 5 বছর বয়স, আমার 3, আর তোদের ছোট মাসি বুটির 1। চারিদিক থমথম করতে থাকে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। মা ছাড়া যে আমাদের কিছু নেই। ছোট ছেলে মেয়েদের মা মারা গেলে তারা বাঁচে কি করে? মার মুখে একটুখানি হাসি দেখা দিল। মা বলতে থাকে, ভগবান তাদের বাঁচিয়ে রাখেন। দিদি গেল বোর্ডিংয়ে, আমাকে দাদাবাবু নিয়ে গিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করলেন, নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে দিলেন, আর বুটিকে শিবনাথ শাস্ত্রী মশাই মেয়ের মতো মানুষ করলেন। কতদিন পর্যন্ত বুটি জানতেও পারেনি তারা তার সত্যিকারের মা বাবা নন। কিন্তু তোমার বাবা কোথায় গেলেন? তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। মস্ত বড় পণ্ডিত ছিলেন। লোকে তাকে বিদ্যারত্ন মশাই বলে ডাকত। নিজে শ্রাদ্ধ করে সন্ন্যাসী হলেন যখন, নাম হলো রামানন্দ স্বামী। কত শিষ্য ছিল তার, কত জায়গায় ঘুরেছিলেন, হেঁটে হিমালয় পেরিয়ে মানস সরোবর গিয়েছিলেন। আমরা বলতাম, তোমার বাবা ভালো না, তোমাদের জন্য একটু কষ্ট হলো না? মা হাসতেন। লোকের দুঃখ দূর করবার জন্যেই যে তিনি খাটতেন। আসামের চা বাগানের কুলিদের কষ্ট দেখে কুলি কাহানি লিখেছিলেন। ইংরেজ সরকারের তাই তার উপরে কত রাগ। আরও কত বই লিখেছিলেন। হিমালয় ভ্রমণ, উদাসী সত্যশ্রবার আসাম ভ্রমণ। আমার মতো, আমার আমার বাবার মতো কজনা হয় রে? আমাদের কণ্ঠরোধ হয়ে আসে। তোমাদের মায়ের মা ছিল না, সে কেন তোমাদের নিয়ে গেল না? তোমাদের মায়ের মা ছিল না, সে কেন তোমাদের নিয়ে গেল না? সে বড় দুঃখের কথা রে। দিদিমার বাকি জীবনটা কেঁদে কেঁদেই কেটেছিল। কিন্তু বাবা যে ব্রাহ্ম হয়েছিলেন, লুকিয়ে মাকে কলকাতায় নিয়ে এসেছিলেন, তাই দাদামশাই আর কোনো সম্পর্ক রাখেননি। মস্ত বড় নামকরা গৃহী সাধু ছিলেন তিনি। কি নাম ছিল তার? কই, আমরা তো কখনো শুনিনি। তার নাম ছিল অচলানন্দ। লোকে বলতো কোতরঙ্গের অচলানন্দ। আরো বলো মা, তারপর তারপর কি হলো? মা সে প্রশ্ন শোনেন না, বলেই চলেন, বাবা ব্রাহ্ম হলে দাদামশাই মাকে কোতরঙ্গে আটকে রেখেছিলেন, বাবার কাছে আসতে দেননি। বাবার তখন বয়সটা কম। বন্ধু শিবনাথ শাস্ত্রীকে সঙ্গে নিয়ে কোতরঙ্গ গেলেন। দাদামশাইয়ের বাড়ি বড় গোঁড়া। রান্নার খাবার বাসন চাকরে ছুতো না। মা যে এঁটো বাসন নিয়ে খিড়কি পুকুরে এসেছেন, বাবা গিয়ে বললেন, যাবে আমার সঙ্গে কলকাতায়? মা এদিকে বললেন, এই এঁটো কাপড়ে? বাবা বললেন, তাতে কি হয়েছে? আর কথা নেই। তোদের দিদিমা গিয়ে ছ্যাঁকড়া গাড়িতে উঠে বসলেন। বাপের বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকে গেল। মা 26 বছর বয়সে চোখ বুঝলেন। বাবা সন্ন্যাসী হয়ে চলে গেলেন। তবু দাদামশাইরা আমাদের নিতে এলেন না রে। ভগবান ভগবান আমাদের দেখাশোনা করলেন। মনে হতো এ আর কোনো ভগবান? স্কুলের গির্জাঘরে ক্রসে বেঁধা যিশুও নন, সুন্দরী মা মেরির কোলে বসা ছোট যিশুও নন। এ ভগবান মা মরা ছোট মেয়েদেরকে দেখাশোনার ভার নেন। দাদামশাইয়ের ছবি ছিল মার কাছে, বাকছালে বসা, পাশে কমণ্ডলু, ছোট ধুতি পরা, গা খালি। এ মানুষ যে কখনো ছোট মেয়েকে কোলে নেবে, আদর করবে, এ কথা ভাবা যায় না। মা, কোথায় গেলেন তোমার বাবা? আমরা তো দেখিনি। আমার যখন 15 বছর বয়স, কাশিতে বাবা মারা গেলেন 52 বছর বয়সে। শিষ্যরা তার শরীরটা গঙ্গায় ভাসিয়ে দিলেন।
সন্ন্যাসীদের নাকি পোড়াতে হয় না। চোখের সামনে ভেসে ওঠে ফুল দিয়ে সাজানো, ধূপ ধুনোর গন্ধে ঘেরা, কালো সুন্দর বাক্সে শোয়া মাদার জোসেফের মুখখানি। দাদামশাই আবার অন্য রকম করে মরলেন কেন? পাহাড়ের কোলে আমাদের ছোট্ট বাড়িটার সামনে ফুলের বাগান ছিল, পেছনে ফলের বাগান, সবজির বাগান। দাদামশাইয়ের জন্য সেখানে আমরা এক তিল ঠাঁই রাখিনি। মা একাই তার স্মৃতি বুকের মধ্যে যত্ন করে রেখে দিতেন। বলতেন, বাবার ওপরে রাগ করিস না, ডাক এলে কি কারো ঘরে থাকবার জো আছে? এসবের পশ্চাৎপটে প্রথম মহাযুদ্ধ। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু তার কোনো ছায়া পড়ে না। খাবার দাবারের অভাব নেই, অশান্তির কোনো চিহ্ন নেই, এখানকার দেশবাসীর ক্ষোভও নেই। সুদূর ইউরোপের লোকে যুদ্ধ করছে, আমাদের তাতে কতটুকু এসে যায়? খালি স্কুলে বৎসরান্তে প্রাইজের বদলে কার্ড দেওয়া হয়, যে টাকা বাঁচে তাই দিয়ে সোলজারদের জন্য জিনিস কেনা হয়। সেলাই ক্লাসে কমফর্টার বুনি, বড় বড় মোজা বুনি। শুনি ফিরিঙ্গি মেয়েদের হাতে বোনা জিনিস সাহেব সোলজাররা পরবে, আর আমাদের হাতে বোনা জিনিস দেশি রেজিমেন্টের সোলজাররা পরবে। ওদের পশম স্কুল জোগাত, আমাদের বাড়ি থেকে পশম কিনে নিয়ে যেতাম। বলা বাহুল্য, ওদের পশম যত ভালো হোক না কেন, বোনাটা তত ভালো হতো না। সেলাই ক্লাসে আরেকটি কারণেও যুদ্ধের কথা মনে পড়ত। পৃথিবীটা আসলে খুব বড় নয়। যুদ্ধ যেখানে হচ্ছিল সে জায়গা থেকে ওই নিরাপদ পর্বতবাসী আমরা একেবারে বিচ্ছিন্ন ছিলাম না। তার প্রমাণ মিস লেভেন্স। শুকনো পাতার মতো পাণ্ডুর পাতলা মিস লেভেন্সের বয়স নিশ্চয়ই বেশি ছিল না। মনের সব তারুণ্য জমে পাথর, কখনো তাকে হাসতে দেখিনি। ফিরিঙ্গি মেয়েরা বলতো, হাসবে আবার কি, ওর বাড়ি যে বেলজিয়ামে, ওর চোখের সামনে জার্মানরা ওর বাপ ভাইদের মেরে ফেলেছে, বোমা ফেলে ওদের বাড়ি উড়িয়ে দিয়েছে, কিচ্ছুটি নেই ওর, একটা ভিখিরির মতো এখানে আছে। রোমান ক্যাথলিকরা দয়ালু কিনা, তাই এরা ওকে কাপড় চোপড় চাকরি বাকরি দিয়েছে। মিস লেভেন্সকে হাসতে দেখিনি কখনো, কিন্তু অনেকবার কাঁদতে দেখেছি। চোখের জলে গাল ভেসে যেত, নাক দিয়ে জল গড়াতো, সাদা মুখ লাল হয়ে উঠত। শেষে মুখে রুমাল দিয়ে ক্লাস ছেড়ে চলে যেতেন। ফিরিঙ্গি মেয়েরা তাকে নিয়ে আমোদ করত, তার ভাঙা ইংরেজি কথার নকল করত, ইচ্ছে করে ভুল বুঝত, নানা রকম হৃদয়হীন প্রশ্নবাণে জর্জরিত করত তাকে। তাতে কেঁদে চলে যাবার কি আছে কিছুতেই তারা ভেবে পেত না। শেষে একদিন যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ চলেও গেলেন, কেউ বলতে পারল না কোথায় গেলেন। রোমান ক্যাথলিকদের জীবনযাত্রার একটা বাঁধা ছিঁড়িছাদ আছে। আমাদের কনভেন্টের নানরা স্কুলের প্রাত্যহিক জীবনেও সেটাকে প্রবর্তিত করতেন। তার মধ্যে গুরুগম্ভীর একটা পুরনো সৌন্দর্য ছিল, জীর্ণ কিন্তু অনর একটা গতানুগতিকতা ছিল। কল্পনার ডানা মেলবার এতটুকু অবকাশ ছিল না। রোজ সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে বিস্কুটের টিনে টিফিন ভরে 1 মাইলের বেশি হেঁটে বাবার চাপরাশির সঙ্গে স্কুল যেতাম। পাহাড়ের ওপরে স্কুল, ফটক পাহাড়ের নিচে রাস্তার ওপরে, এঁকে বেঁকে পথ উঠে গেছে। সরল গাছে ঢাকা পাহাড়ের ঢালু গা বেয়ে সেই গা কেটে খেলার মাঠ তৈরি হয়েছে, তার উপরে বালি ছড়ানো। পাহাড়ের মাথায় স্কুল বাড়ির চারপাশে ফুলবাগানের কত বাহার। মেমদের স্কুল, আমাদের সেখানে খুব আদর নেই। মেয়েদের মধ্যে অনেকের গায়ের রং আমাদের মতো, কিংবা আরো বেশি কালো হলেও তারা আমাদেরকে নেটিভ বলে ঘৃণা করত। টিফিন খেয়ে ফেলত, টুপি কেড়ে নিয়ে খেলার সময় টুপি পরিনি বলে বকুনি খাওয়াতো, কাঁদলে টিটকিরি দিত, আমাদের ইংরেজি উচ্চারণ নকল করে ভ্যাঙাতো আমাদেরকে। দিদির আর আমার তখন 6-7 বছর বয়স। নেটিভ মানে জানতাম না, ভাবতাম বোধহয় খুব নিন্দার কিছু। দেখতে দেখতে ইংরেজি শিখে ফেললাম। সব ক্লাসেই 2-3টে করে দেশি মেয়ে আছে, তারাই ফার্স্ট সেকেন্ড হয়, টিচারদের পর্যন্ত সেটা গায়ে লাগে। মেয়েদের কথা ছেড়েই দিলাম, তবে তারই মধ্যে 2-4 জনের স্নেহ মমতার কথা ভুলবার নয়। নানদের কথা আলাদা,
তারা সন্ন্যাসিনী। নেটিভদের তারা ঘৃণা করে না। সত্যি কথা বলতে কি, নেটিভদের জন্যই তারা দেশ ছেড়ে, সংসার ছেড়ে, চুল ছেটে, কুৎসিত আপাদমস্তক ঢাকা সাদা কালো পোশাক পরে এত দূরে এসেছেন। নেটিভদের একজনকেও যদি তারা আলো দেখাতে পারেন, তবেই তাদের সব কষ্ট, সব ত্যাগ সার্থক হয়। আমরা পড়ায় ভালো হলে তারা খুশি হতেন। তাদের জন্য ফুল নিয়ে গেলে বলতেন, গির্জাঘরে গিয়ে যিশুর মাকে দিয়ে এসো। যা কিছু সুন্দর, যা কিছু ভালো, সবই যিশুর মাকে দিতে হয়। নিজেরা কুৎসিত পোশাক পরেন আর সূক্ষ্ম সূঁচের কাজ করে গির্জাঘরের বেদির ঢাকা তৈরি করেন। গির্জাঘরে ঢুকলে মনে হয় এ যেন এক অন্য জগতে এলাম। মন আপনা থেকেই ভক্তিতে ভরে যেত। উঁচু ছাদ থেকে লম্বা সোনালি শিকল দিয়ে সুগন্ধ তেলের প্রদীপ দিনরাত জ্বলে। দিনরাত নীরবে ভগবানের নাম করা হয়। ফুলের আর দীপ ধূপের গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে থাকে। অর্গান বাজে, গান হয়, ল্যাটিনে মন্ত্রপাঠ হয়, হাঁটু আপনা থেকেই বেঁকে যায়। মনে মনে দিদি আর আমি যিশুর আর যিশুর কুমারী মার দারুণ ভক্ত হয়ে উঠলাম। সোনালি রূপালি পার দেওয়া পবিত্র ছবি মেয়েরা আমাদের দিত। ছোট্ট যিশুর মূর্তিশুদ্ধ পেতলের ক্রস দিত, চকচকে নিকেলের পদক দিত, তাতে যিশুর মার সুন্দর চেহারা আঁকা। ওরা সেগুলিকে চওড়া নীল রেশমি ফিতে দিয়ে গলায় ঝোলাতো, তাতে নাকি পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমাদেরও ইচ্ছে হতো এমন চিত্তাকর্ষক উপায়ে পাপের হাত থেকে রক্ষা পাই, কিন্তু সাহসে কুলোতো না। আমরা যে ব্রাহ্ম, চোখে দেখা যায় না যে ভগবান, তার উপাসনা করি। মূর্তি, ক্রস, মেডেল ইত্যাদি আমাদের জন্য নয়। তাছাড়া আরও অসুবিধাও ছিল। দাদা আর কল্যাণ সরকারি স্কুলে যেত। তাদের মনে যিশুপ্রেম আদৌ গজায়নি। টিটকিরির ভয়ে ক্রস, মেডেল, ছবি খালি সাবানের বাক্সে লুকিয়ে রাখতাম। একটু মিহি সুগন্ধ বাক্সের গা থেকে পবিত্র ছবিতে লেগে যেত। ভারী ভালো লাগতো। ক্লাসের মেয়েরা বলতো, তোমরা রোমান ক্যাথলিক নও, মরলে তোমাদের মুশকিল আছে। রোমান ক্যাথলিক ছাড়া আর কেউ স্বর্গে কেন, প্যারগেটারিতেও যেতে পায় না। তবে হ্যাঁ, যদি নিজের মনের পাপ স্বীকার করে আমাদের কিছু উপহার দাও, যেমন চুল বাঁধার রেশমি ফিতে বেশ চওড়া হলেই ভালো হয়, কিংবা ফুল কাটা রুমাল, কি একটা পুতুল, নিদেন পক্ষে কিছু চকলেট, লজেন্সুস, তাহলে তোমাদের পাপের ভার কিছুটা কমবে। বাইবেলে এই রকমই লেখা আছে। একটু সংশয় হতো, কিন্তু মাকে বলতেই তার মুখে একটা হাসি খেলে যেত দেখতাম। মা যখন মজা পাচ্ছেন, তখন আর কোনো ভয় নেই জানতাম। না হয় একসঙ্গে হেলেই যাব। আজ অবধি যিশু আর তার দক্ষিণী মায়ের জন্য বুকের মধ্যে একটা উষ্ণ কোমল জায়গা করা আছে। ওই ব্রাহ্ম হওয়া সম্বন্ধে তখন থেকেই সচেতন ছিলাম। পুজোর সময় আমরা নতুন জামা পরে হরিসভায় ঠাকুর দেখতে যাই না। কাঞ্জিলাল বাবুদের রান্নাঘরে আমরা ঢুকি না, তাহলে ওদের খাবার নাকি নষ্ট হয়ে যাবে, খেলেই জাত যাবে। ব্রাহ্ম হওয়া কি চারটিখানি কথা? তবু মনে হতো সবার সঙ্গে হরিসভায় যাই। কাঞ্জিলাল বাবুদের রান্নাঘরে গিয়ে একটু বসি। কারো কাছ থেকে আলাদা হতে ইচ্ছে করতো না। মনে হতো কি একটা মহোৎসব থেকে যেন বাদ পড়ে যাচ্ছি। আমরা কারো ঘরে গেলে কারোর খাওয়া নষ্ট হয়ে যাবে ভাবলে ভারী কষ্ট হতো। অবশ্য ক্ষতিপূরণও ছিল একটু। শীতকালে লম্বা ছুটি, তখন মাঘোৎসব হতো। একদিন বালক বালিকা সম্মেলন হতো। অমলবাবু বলে একজন দাড়িওয়ালা ভদ্রলোক প্রত্যেক বছর আমাদের একই গল্প বলতেন। আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম, কতকটা এই আশায় যে এবার হয়তো একটু অদল বদল হবে। গল্পটা আসলে খুব দুঃখের। তাতে একজন লক্ষ্মী মেয়ে অনেক কষ্ট পেয়ে শেষটা ডাকাতের হাতে মরে গেল। কিন্তু তারপর একজন ভালো সন্ন্যাসী তাকে আবার জ্যান্ত করে দিলেন, এবং বইয়ের ভিলেন একজন দুষ্টু ছেলে রোগে ভুগে মরে গেল। তাকে কেউ বাঁচালো না, এবং আমরাও নিশ্চিন্ত হলাম। উৎসব উপলক্ষে একদিন ঝর্ণার ধারে চড়ুই ভাতি হতো।
আর তাতে একটুখানি পুলক এখনো শরীরে লেগে আছে। পরিতলার ঠান্ডা কনকনে জলে বড়রা অনেকে স্নান করত। গান হতো, উপাসনা হতো, কত রকমের দৌড়ঝাঁপ খেলা হতো। বড় বড় হাঁড়ায় খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির ঘন্ট রান্না হতো। ঢালু জমির শুকনো ঘাসের উপর বসে কলাপাতায় খাওয়া হতো। মাথার ওপরে গাঢ় নীল আকাশ রোদে ভরে থাকত। শিরশিরে উত্তরে হাওয়া দিত। ঢালু জমিতে আমাদের কলাপাতা থেকে গড়িয়ে পাতলা দই ঘাসের ওপরে জমা হতো। পরিবারের প্রত্যেকটি মানুষ যেত। সবাই সবাইকে চিনত। তাদের মধ্যে সবাই ব্রাহ্ম ছিলেন না। ওই দিনটির জন্য মনটা কেমন করে ওঠে।